আজকে আমরা অ্যানিমাল কিংডমের যে গ্রুপটা নিয়ে পড়ব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কডেট। কডেট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যাদের দেহের মধ্যেতে নোটোকড বলে একটা স্ট্রাকচার উপস্থিত থাকে। নোটোকড হচ্ছে যেটা আমাদের ক্ষেত্রে মেরুদণ্ড বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভার্টিব্রাল কলাম তৈরি করে, সেই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে নোটোকড। তো যে সকল অ্যানিম্যালের মধ্যে সেই নোটোকড স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে কডেট। অ্যাকচুয়ালি কডেট কথাটা এসছে কডা বলে একটা শব্দ থেকে। কডা কথাটার অর্থ হচ্ছে স্ট্রিং, মানে সুতো, অর্থাৎ সুতোর মতো একটা গঠন যাদের দেহের মধ্যে ডরসাল সাইডে মানে অ্যাকচুয়ালি পৃষ্ঠীয় দিকেতে থাকে তাদেরকেই বলা হয় সেটা হচ্ছে কডাটা। এবার কডাটা পর্বের ক্ষেত্রে এই নোটোকড যে স্ট্রাকচারটা এটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় লার্ভাল স্টেজেতে। এবার আমরা জানি যে একটা কথা হয়, আর্নেস্ট হেকেল বলেছিলেন যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ জীবজনী সবসময় জাতিজনীকে অনুকরণ করে। অর্থাৎ প্রত্যেকটা জীব তার পরিস্ফুরণের সময় জীবন সৃষ্টির সূচনাকালে তারা তাদের পূর্ববর্তী জীবকে অনুসরণ করে চলে। তো দেখা যায় যে বিভিন্ন যে কডের যে জীব গোষ্ঠী রয়েছে, কডেট যে জীব গোষ্ঠী অর্থাৎ নোটোকড যাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে যে জীবগুলো আমাদের খুব পরিচিত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছ, পিসেস, অ্যাম্ফিবিয়া, উভয়চর, রেপটিলিয়া, রেপটাইলস যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সরীসৃপ, এবং অ্যাভিস পাখি, এবং লাস্ট হচ্ছে ম্যামেলিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এই সমস্ত জীবগুলোর ক্ষেত্রে জীবন শুরু হয় কিন্তু একটাই মাত্র সেল থেকে, যেটাকে বলা হয় জাইগোট। এরপর জাইগোট থেকে ডিভাইড করে এটা পরপর কতগুলো পর্যায়ের মাধ্যমে দেখা যায় মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এরকম পর্যায়ের মাধ্যমে তারা ভ্রূণ গঠন করে এবং ভ্রূণ বা এমব্রিও গঠন করে এবং সেখান থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ জীবে। কিন্তু জীবনের সূচনাকালে দেখা যায় কিছুটা স্টেজ অবধি, এমব্রিওনিক একটা নির্দিষ্ট স্টেজ অবধি প্রত্যেকের ভ্রূণকে কিন্তু এমব্রিওকে একই রকমের দেখতে হয়। তারপর দেখা যায় যে যে এনভায়রনমেন্টের জন্য অ্যাডাপ্টেড হয় আস্তে আস্তে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্রাকচার ডেভেলপ হয়ে তারা আলাদা আলাদা রূপ তৈরি করে। এবার যে স্টেজ অবধি তাদেরকে দেখতে একই রকম লাগে সেই স্ট্রাকচারটা কিছুটা এরকম, মানে প্রত্যেকের ক্ষেত্রেই অর্থাৎ মাছের ক্ষেত্রেই বলো বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রেই বলো বা রেপটাইলসের ক্ষেত্রেই বলো প্রত্যেকের বেসিক স্ট্রাকচারটা কিন্তু একই রকমের থাকে। এবার যদি সেই কডেটের আমরা জেনারেল স্ট্রাকচারটাকে একটু দেখি যে কীরকম তার জেনারেল স্ট্রাকচারটা থাকে, তাহলে দেখা যায় যে এইটা হচ্ছে তার মাথার দিক, হেড রিজিয়ান, এই সাইডটা হচ্ছে তার টেল রিজিয়ান, এইটা হচ্ছে ডরসাল সাইড, পিঠের দিক, এবং এই নিচের দিকটা হচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড বা অঙ্কীয় দিক যেটাকে বলা হয়। এবার একদম ওপরের দিক থেকে নিচের দিকেতে প্রবেশ করতে গেলে সবার প্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড। সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড, অর্থাৎ পৃষ্ঠীয় দিকে একটা ফাঁপা, সেখানে নার্ভ কর্ড আছে। নার্ভ কর্ড থেকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়। নার্ভ কর্ডের পেছনের দিকটাই তৈরি করে সুষুম্না কাণ্ড বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পাইনাল কর্ড, আর সামনের দিক যে পোর্শনটা রয়েছে সেটাই তৈরি করে সেটা হচ্ছে মস্তিষ্ক বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রেন। এবার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি করে সেটা হচ্ছে নার্ভ কর্ড, আর নার্ভ কর্ডের ঠিক নিচেই যে স্ট্রাকচারটা থাকে সেইটারই অ্যাকচুয়ালি নাম হচ্ছে সেটা হচ্ছে নোটোকর্ড। এই নোটোকর্ডের ওপরেই ভিত্তি করে কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ক্লাসিফিকেশানটা করা হয়েছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই নোটোকর্ড থাকে না, অর্থাৎ এর আগের যে ক্লাসিফিকেশানটা আমরা পড়েছি সেটা হচ্ছে নন কর্ডেট, আর যাদের ক্ষেত্রে নোটোকর্ড থাকে তাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কর্ডেট। অর্থাৎ এই কর্ডেট, এই যে নোটোকর্ড যে স্ট্রাকচারটা এটাই কিন্তু কর্ডেটের সবার প্রথম বেসিক যে বৈশিষ্ট্য। এবার এই নোটোকর্ড স্ট্রাকচারটার অ্যাকচুয়ালি কাজ কি, সেটা হচ্ছে এই যে স্পাইনাল কর্ড যেটা রয়েছে, সুষুম্না কাণ্ড যেটাকে আমরা বলছি বা ব্রেন যেটা বলছি, সেটাকে প্রোটেক্ট করা। এবার এটা দেখো নিচের দিকেতে তো অবস্থান করছে, সেই জন্য দেহের অভ্যন্তরের কোনো অঙ্গ থেকে বা ইন্টারনাল কোনো অর্গ্যান থেকে যাতে নার্ভাস সিস্টেম কোনোভাবে ড্যামেজ না হয় সেটাকে রক্ষা করে। এবং তার সাথে সাথে দেখা যায় এই যে নোটোকর্ড যে স্ট্রাকচারটা এটা থেকে কিছু রিং শেপ স্ট্রাকচার বা রিং শেপ এক্সটেনশন তৈরি হয় যেটা অ্যাকচুয়ালি নার্ভ কর্ডটাকে চারপাশে ঘিরে রাখে, যার জন্য এই নার্ভ কর্ডটা পুরোপুরি কিন্তু চারপাশ থেকে প্রোটেক্টেড হয়ে যায়।
তো এইভাবেই এদের কিন্তু প্রোটেক্ট করে, যেটা সেটা হচ্ছে নোটোকর্ড। তাহলে একদম ওপরেতে রয়েছে ডরসাল হলো নার্ভ কর্ড, তার নিচেতেই যেটা রয়েছে সেটা হচ্ছে নোটোকর্ড। এর পরবর্তী গঠন যেটা রয়েছে, এদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে সেই ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এবং দেখো দেহর গঠনটা দেখেই বুঝতে পারছো টিউব উইদিন টিউব প্ল্যান, অর্থাৎ দেহটাও টিউবের মতো এবং তার ভেতরেতে আবার ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা সেটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম এবং সেটাও কিন্তু টিউবের মতো স্ট্রাকচার। তার এক প্রান্তে রয়েছে মাউথ এবং তারপর এই অংশটাই রয়েছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, যেটাকে বাংলায় বলা হয় গলবিলীয় ফুলকা ছিদ্র। অ্যাকচুয়ালি ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট যেটা করে সেটা হচ্ছে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের জন্য অ্যাকচুয়ালি হেল্প করে। এবার কিছু কিছু জীবের ক্ষেত্রে ম্যাচিওর কন্ডিশনেও কিন্তু ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট যেটা সেটা কিন্তু থেকে যায়, যেমন কন্ড্রিকথিস মানে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় তরুণাস্থিযুক্ত মাছ মানে হাঙর, শার্কের ক্ষেত্রে ম্যাচিওর কন্ডিশনেও কিন্তু এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট যেটা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রে এটা তার অ্যাডাপ্টেশনের রেসপেক্টে পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরাও যখন গ্রো করি, যেমন অন্যান্য অ্যানিম্যালরা অ্যাকোয়াটিক অ্যানিম্যালরা দেখো আজীবনকালই জলে থেকে যায়, যেমন শার্কের কথা বললাম, আমরা তো অ্যাকচুয়ালি দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা তো আর জলের মধ্যে থাকি না, কিন্তু যখন এমব্রিয়নিক কন্ডিশনে আমরা থাকি তখন মায়ের দেহের ভেতরেও অ্যামনিওটিক একটা ফ্লুইডের মধ্যে আমরা কিন্তু থাকি এবং তখনও কিন্তু আমাদের ঠিক এই রিজিয়নটাতে সেখানেতে মানে অ্যাকচুয়ালি ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকে না, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে না, কিন্তু এখানেতে একটা ফোল্ড তৈরি হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্যারিঞ্জিয়াল ফোল্ড, গিল ফোল্ড, বা আমাদের যেটা বলা হয় যে গলবিলীয় ফুলকা অ্যাকচুয়ালি ফোল্ড। এই স্ট্রাকচারটা থাকে যেটা দেখেই বোঝা যায় যে এটা কিন্তু কিছুটা সিমিলারিটি তৈরি করে রেখেছে। এটা ছাড়াও আরও যে কর্ডেটের ক্ষেত্রে জেনারেল যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যে এমব্রিয়নিক কন্ডিশনে সবারই কিন্তু পোস্ট অ্যানাল টেল যেটা সেটা কিন্তু থাকে, অর্থাৎ অ্যানাসের পরবর্তী অংশেতে লেজ যেটা সেটা থাকছে, এবং বডির মধ্যেতে যেমন মাছের ক্ষেত্রে মায়াটাম মাসেল থাকে, তো সেরকম বডির মধ্যে এদেরও কিন্তু মায়াটাম মাসেলের মতোই অ্যাকচুয়ালি মাসেল সেগমেন্টস দেখতে পাওয়া যায়। তো এই কটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে বেসিক স্ট্রাকচারগুলো সকল কর্ডেটের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু নন কর্ডেট যারা হয় তাদের ক্ষেত্রে এই রকম স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার যেটা সেটা কিন্তু কখনোই দেখা যায় না। তো কর্ডেট যে গ্রুপটা রয়েছে, তাহলে এই কর্ডেটের ক্ষেত্রে এই 5টা প্রপার্টি যেটা আমরা পড়লাম, এই 5টা প্রপার্টি কিন্তু কর্ডেটের জেনারেল ক্যারেক্টার, এবং এখানকার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নোটোকর্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য নোটোকর্ড বলে একটা স্ট্রাকচার সেখানে তৈরি হওয়া। এবার যখনই অ্যাকচুয়ালি কর্ডেটের ক্ষেত্রে তাদের প্রপার্টিসগুলো নিয়ে পড়তে যাব তখন তাদের একটা যখনই কর্ডেট ক্লাসিফিকেশনের কথা আমরা পড়ব, দেখো কর্ডাটা যে গ্রুপটা রয়েছে সেটাকে কতগুলো সাব গ্রুপে ভাগ করা হয়। যেমন কর্ডাটা যে গ্রুপটা রয়েছে এর পরবর্তী যেটা কর্ডাটা পর্বের পরই সেটা হচ্ছে হেমিকর্ডাটা, পরে হচ্ছে ইউরোকর্ডাটা, থার্ড হচ্ছে সেফালোকর্ডাটা, আর ফোর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে ভার্টিব্রাটা। একটুখানি জিনিস সেটা হচ্ছে হেমিকর্ডাটা, এই যে গ্রুপটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে হেমি কথার অর্থ হচ্ছে হাফ, আর কর্ডা কথার অর্থ হচ্ছে সুতোর মতো একটা গঠন, স্ট্রিং। অ্যাকচুয়ালি দেখা যায় যে যখন নন কর্ডেট থেকে কর্ডেট তৈরি হতে যায় তখন সবার প্রথম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য একদম শুরু হয় তখন দেখা যায় প্রথমেই কিন্তু হঠাৎ করে নোটোকর্ড স্ট্রাকচারটা ডেভেলপ হয় না। প্রথম দিকে হেমিকর্ডাটা যে গ্রুপটা ছিল সেই গ্রুপটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই একটা এক্সটেনশন কিন্তু তৈরি হয়, যার কাজ হয় নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করা। তো সেটা যেহেতু ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা এক্সটেনশন ছিল, তো সেইটাকে অ্যাকচুয়ালি বলা হতো স্টোমোকর্ড। স্টোমা কথার অর্থ হচ্ছে মুখ, অ্যাকচুয়ালি মুখ থেকেই একটা এক্সটেন্ডেড পার্ট তৈরি হতো মাসকুলার স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড যেটা বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা সেটাকে প্রোটেক্ট করতো। তো সেই গঠনটাকেই বলা হতো, মানে সেই গঠনটা থাকার জন্য মানে ওই গঠনটাকে নাম ছিল স্টোমোকর্ড। তো সেই স্ট্রাকচার একটা প্রোটেক্টিভ স্ট্রাকচার সুতোর মতো ডেভেলপ হওয়ার জন্য সেটার নাম ছিল হেমিকর্ডাটা।
এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নেক্সট ইউরোকর্ডাটা যে গ্রুপটা রয়েছে, ইউরোকর্ডাটা গ্রুপটা থেকে সবার প্রথম অ্যাকচুয়ালি নোটোকর্ড স্ট্রাকচারটা দেখা যায়। কিন্তু আমরা জানি যখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ হয় তো সবার প্রথম অ্যাকচুয়ালি তৈরি হয় স্পাইনাল কর্ড এবং তারপরে তৈরি হয় যেটা সেটা হচ্ছে ব্রেন। তো সেই জন্য যখন নোটোকর্ডের এভলিউশনের কথাও আসে তো প্রথম দিকে কিছু অর্গানিজম তৈরি হয় যাদের নোটোকর্ড যেটা তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র টেল রিজিয়ানের মধ্যেই রেস্ট্রিক্টেড ছিল। তো তখন তাদেরকে অ্যাকচুয়ালি মানে সেই গ্রুপটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে ইউরোকর্ডেড, যাদের নোটোকর্ডটা অ্যাকচুয়ালি শুধুমাত্র টেল রিজিয়ানটুকুতেই অবস্থান করত। এরপরে দেখা যায় যে আরও অ্যাডভান্স অর্গানিজম যখন সেখান থেকে তৈরি হয় তখন তৈরি হয় সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি নোটোকর্ড যে স্ট্রাকচার রয়েছে সেই নোটোকর্ডটা একদম লেজ থেকে শুরু করে মাথা অবধি এটা কিন্তু এক্সটেন্ড করেছিল। অ্যাকচুয়ালি ইউরো কথাটার অর্থ হচ্ছে টেল আর সেফালো কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি মাথা বা মস্তিষ্ক, সেফালিক রিজিয়ান দেখবে বলা হয়। তার মানে ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড যেটা ছিল, নোটোকর্ড বলে আলাদা একটা স্ট্রাকচার তৈরি হয়। আগের হেমিকর্ডাটার ক্ষেত্রে যেমন কি নোটোকর্ড ছিল না, ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই একটা এক্সটেনশন নোটোকর্ডের মতো কাজ করতো। কিন্তু ইউরোকর্ডেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নোটোকর্ড স্ট্রাকচার সেখানে কিন্তু তৈরি হয়, কিন্তু সেটা শুধু টেল রিজিয়ানেতে রেস্ট্রিক্টেড ছিল। অন্যদিকে সেফালোকর্ডাটার ক্ষেত্রে যেটা ছিল যে সেখানেতে নোটোকর্ড তৈরি হয় এবং একদম টেল রিজিয়ান থেকে মাথা অবধি সেফালিক রিজিয়ান অবধি এটা এক্সটেন্ড ছিল, সেই জন্য ওটাকে বলা হতো সেফালোকর্ডাটা। এবার ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা দুজনকার ক্ষেত্রেই নোটোকর্ড স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি তৈরি হতো কানেকটিভ টিস্যু দিয়ে, যোগ কলা দিয়ে এবং কিছুটা কার্টিলেজের মতো স্ট্রাকচার দিয়ে ওটা অ্যাকচুয়ালি তৈরি হতো। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যখনই আমরা ভার্টিব্রেটের কথায় আসছি, ভার্টিব্রাটা এই মানে কথাটায় যখন আসছি ভার্টিব্রেট এই গ্রুপটায়, এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রেও নোটোকর্ড ডেভেলপ হয় এবং সেটা একদম সেফালোকর্ডাটার মধ্যে টেল রিজিয়ান থেকে শুরু করে লেজ থেকে শুরু করে একদম হেড অবধি এক্সটেন্ডেড ছিল। কিন্তু ভার্টিব্রেটসের ক্ষেত্রে যেটা প্রপার্টি যে অ্যাকচুয়ালি এখানে নোটোকর্ড যেটা ডেভেলপ করতো সেটা কিন্তু অ্যাকচুয়ালি কার্টিলেজ বা অন্য কোনো কানেকটিভ টিস্যু বা অন্য কোনো যোগ কলা দিয়ে নয়, সেটা তৈরি হতো অ্যাকচুয়ালি হাড় দিয়ে, বোনস দিয়ে, বোনি স্ট্রাকচার। তাহলে যখনই দেখা যায় নোটোকর্ডটা কারো ক্ষেত্রে অ্যাকচুয়ালি বোনস দিয়ে রিপ্লেস হয়ে যায় তখনই তাদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে ভার্টিব্রাটা। অর্থাৎ যখনই ডেভেলপমেন্ট হতে যাচ্ছে তখন সবার প্রথম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য ফার্স্ট যে অর্গানিজম ডেভেলপ হচ্ছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই একটা অংশ এক্সটেন্ড হয়ে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করছে, তাদেরকে বলছে হেমিকর্ডাটা। এরপর দেখা যাচ্ছে নোটোকর্ড ডেভেলপ করছে কিন্তু নোটোকর্ডটা অ্যাকচুয়ালি কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে এবং কানেকটিভ টিস্যুটা শুধুমাত্র টেল রিজিয়ানটাকে এক্সটেন্ড করে রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে এবং সেটা টেল রিজিয়ান থেকে একদম পুরোপুরি হেড রিজিয়ান অবধি এক্সটেন্ডেড রয়েছে। এবার আরেকটা জিনিস ইউরোকর্ডেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেনলি লার্ভাল স্টেজেতেই কিন্তু নোটোকর্ড যেটা সেটা থাকে, কিন্তু সেফালোকর্ডেটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লার্ভাল স্টেজেও থাকে, ম্যাচিওর স্টেজেতেও কিন্তু দেখতে পাওয়া যায়, মানে লাইফ লং তাদের মধ্যে ওই স্ট্রাকচারটা কিন্তু থাকে। আর ভার্টিব্রেটসের ক্ষেত্রে অবভিয়াসলি সেটা লাইফ লং থাকে এবং সেক্ষেত্রে ওটা আরও অ্যাডভান্স একটা স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে বোনস। এবং বোন স্ট্রাকচারটা তৈরি হওয়ার জন্য যেহেতু বোনসের নিজস্ব একটা স্ট্রেংথ, একটা নিজস্ব রিজিডিটি আছে, তাহলে ন্যাচারালি দেখা যায় যে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অনেক ভালোভাবে প্রোটেক্ট করে। তো এইভাবেই অ্যাকচুয়ালি ভাগ যেটা কর্ডেটার ক্ষেত্রে সেটাকে করা হয়। এবার কর্ডাটা যেটা সেটা একটা ফাইলাম এবং তারপরে বাকি যেগুলো রয়েছে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সাবফাইলাম। তো সেই জন্য একটা কনসেপ্ট দেখবে এখানেতে বলা হয়, সেটা হচ্ছে যে এখানে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা নোটোকর্ডের কথা বলি তাহলে দেখো এই হেমিকর্ডেটা যে গ্রুপটা যেটা রয়েছে, দেখো হেমিকর্ডেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু নোটোকর্ড তৈরি হয়নি। হেমিকর্ডেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই একটা এক্সটেনশন পার্ট যেটা কিন্তু কি করেছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করছে, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য নোটোকর্ডের মতো সেপারেট স্ট্রাকচার তখনও কিন্তু ডেভেলপড করেনি। সেই জন্য দেখা যায়
অনেক ক্ষেত্রেই বা এখন যে মডার্ন ক্লাসিফিকেশান যেটা ইউজ করা হয় সেটাতে অ্যাকচুয়ালি হেমিকর্ডাটাকে অ্যাকচুয়ালি কর্ডাটা ফাইলামের আন্ডারে সাব ফাইলামে অনেক জায়গাতেই রাখা হয় না। সেক্ষেত্রে যেটা করা হয় সেক্ষেত্রে হেমিকর্ডাটাকে আলাদা একটা ফাইলাম বলা হয়। অর্থাৎ যেরকম আমরা আগেতে পড়েছি দেখবে যে অ্যাকচুয়ালি পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমেন্থিস, নিমাটোহেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এগুলো যেমন এক একটা ফাইলাম ছিল নন কর্ডেটের, সেই রকমই একটা সেপারেট ফাইলাম হচ্ছে হেমিকর্ডেটা, যারা অ্যাকচুয়ালি নন কর্ডেট আর কর্ডেটের মাঝে লিঙ্ক তৈরি করে এবং সেইটার আন্ডারে এবং সেইটার হেমিকর্ডেট একটা সেপারেট ভাগ রয়েছে এবং তার পরবর্তী ফাইলাম অ্যাকচুয়ালি বলা হয় কর্ডেটা এবং কর্ডেটার আন্ডারে অ্যাকচুয়ালি ইউরোকর্ডেটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটাকে রাখা হয়। হেমিকর্ডাটাকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়, একে কিন্তু আর অ্যাকচুয়ালি কর্ডেটা ফাইলামের আন্ডারে রাখা হচ্ছে না, হেমিকর্ডাটাকে আলাদা একটা সাব ফাইলাম, এই আলাদা একটা ফাইলাম সেখানে করে দেওয়া হচ্ছে, তাকে আর সাব ফাইলাম হিসেবে কনসিডার করা হচ্ছে না। তো সেই কারণেই মডার্ন ক্লাসিফিকেশানে যখন তুমি পড়বে তখন দেখবে হেমিকর্ডাটাকে আলাদা একটা ফাইলাম হিসেবে কনসিডার করছে। এবার অ্যাকচুয়ালি এই যে গ্রুপগুলো রয়েছে, এই যে হেমিকর্ডেটা, ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা, এই তিনটে গ্রুপকে একসাথে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রোটোকর্ডেট। এবং প্রোটোকর্ডেটের মধ্যে দেখো মডার্ন ক্লাসিফিকেশানে ওই হেমিকর্ডেটা ফাইলামটা চলে আসছে এবং তার সঙ্গে দুটো সাব ফাইলাম ইউরোকর্ডেটা এবং সেফালোকর্ডেটা, এদের দুজনকেও কিন্তু কনসিডার করা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটোকর্ডেটসের মধ্যে। মানে প্রোটো মানে মিনস হচ্ছে যে আদি বা অনুন্নত কর্ডেট, তাহলে সেইটার মধ্যে তিনজন চলে আসছে, হেমিকর্ডেটা, ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেট, কারণ এরা অ্যাকচুয়ালি নন কর্ডেট আর কর্ডেটের মাঝের ইন্টারলিঙ্কিং হিসেবে কাজ করছে, সেই কারণেই এটা বলা হয়। এবং এর ছাড়াও দেখো আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে, দেখবে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে যেটা বলা হয় যে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট নট অল কর্ডেটস আর ভার্টিব্রেটস, অর্থাৎ সকল মেরুদণ্ডী অ্যাকচুয়ালি কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এই যে কনসেপ্টটা বলা হয় সেটার উত্তরটা দেখো এখানেই কিন্তু লেখা আছে। দেখো এই ক্লাসিফিকেশানটা দেখলে বুঝতে পারছো যে ভার্টিব্রাটা যে গ্রুপটা অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু কর্ডেটের অন্তর্গত, ঠিক আছে, কারণ ভার্টিব্রাটা যেটা সেটা ওয়ান টাইপ অফ কর্ডাটা, কিন্তু কর্ডাটা মানেই কিন্তু ভার্টিব্রাটা নয়, কারণ কর্ডেটা হলেও তারা দেখো হেমিকর্ডেট হতে পারে, ইউরোকর্ডেট হতে পারে, সেফালোকর্ডেট হতে পারে। তাহলে সেই কারণেই দেখবে বলা হয় যে ভার্টিব্রেটস, কোনো একটা অর্গানিজম ভার্টিব্রেট মানে অবভিয়াসলি সে কর্ডেট, কিন্তু কর্ডেট মানেই যে ভার্টিব্রেট হবে তা কিন্তু নয়। বোঝা গেল? অর্থাৎ এই কনসেপ্টটা কিন্তু এখানেতে রয়েছে, যেটা একটু খুব ভালো করে মনে রাখতে হবে। তো সেই কারণেই এটাকে অ্যাকচুয়ালি কথাটা বলা হয় যে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট নট অল কর্ডেটস আর ভার্টিব্রেটস, ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। এইবার দেখো সবার প্রথম আমরা একটা একটা করে গ্রুপ নিয়ে ডিসকাস করব। সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে হেমিকর্ডাটা, যেটাকে অ্যাকচুয়ালি দেখো হেমি কথার অর্থ হচ্ছে হাফ আর কর্ডা কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে স্টিং। হেমিকর্ডেটা গ্রুপটার একটু আগেই বললাম যে এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই একটা এক্সটেনশন, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করে। এবার এরা যেহেতু ইন্টারলিঙ্কিং অর্গানিজম, সেই জন্য ইন্টারলিঙ্কিং অর্গানিজমের ডাইভার্সিটি কিন্তু খুব কম দেখা যায়, যে এদের যে প্রচুর রকমের জীব রয়েছে তা কিন্তু দেখতে পাওয়া যায় না। দেখা যায় এদের এক্সাম্পল খুব রেস্ট্রিক্টেড, অল্প দু তিনটে রকমের অ্যাকচুয়ালি স্পিসিস ডাইভার্সিটি নিয়ে এদের গ্রুপগুলোকে আমরা দেখতে পাই। যে খুব বেশি রকমের জীব যে দেখতে পাওয়া যায়, যেমন ইনসেক্ট, প্রচুর রকমের ইনসেক্ট দেখতে পাওয়া যায়, কিন্তু এই গ্রুপগুলোতে অত কিন্তু ডাইভার্সিটি দেখা যায় না, কারণ এরা যেহেতু ইন্টারলিঙ্কিং সেই জন্য এদের খুব রেয়ার বা খুব কম সংখ্যক জীব অ্যাকচুয়ালি কিন্তু পরিবেশের মধ্যে খুঁজে পাওয়া যায়। কারণ আগে হয়তো একটা সময় এদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরা কিন্তু আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে গেছে। আর এদের দেহেতে যেহেতু দেখো যে কোনো হাড় বা দাঁত এরকম কোনো হার্ড স্ট্রাকচার নেই, ন্যাচারালি এদের কিন্তু ফসিল রেকর্ডও সেইভাবে পাওয়া যায়নি। এবার দেখো হেমিকর্ডেটার মধ্যে সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ব্যালানোগ্লসাস। ব্যালানোগ্লসাস খুব সিম্পল একটা স্ট্রাকচার। ব্যালানোগ্লসাসের ক্ষেত্রে দেখা যায় এই মাথার এখানে এটা হচ্ছে হেড রিজিয়ান, এই যে এই জায়গাটা এইটা হচ্ছে নেক রিজিয়ান, ঠিক আছে, এটা নেক রিজিয়ান, আর এই চারপাশের অংশটাকে বলা হয় কলার। এরপর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বডি, দেহের এই যে অংশটা যেটা রয়েছে এটাকে বলছে বডি, আর দেহের একদম শেষ অংশ যেটা রয়েছে এইটাকে বলছে টেল রিজিয়ান। তাহলে এই কটা অংশ নিয়ে এরা অ্যাকচুয়ালি কিন্তু রয়েছে এবং এরা বারোয়িং অ্যানিম্যাল, অর্থাৎ মাটির নিচেতে গর্ত করে এরা অবস্থান করে। এরা সবাই কিন্তু সামুদ্রিক, সমুদ্রের জলের মধ্যেই এরা থাকে অ্যাকচুয়ালি।
তাহলে ব্যালানোগ্লসাস যেমন একটা এর এক্সাম্পল রয়েছে, সেরকমই র্যাবডিপ্লুরা এইটাও কিন্তু এই গ্রুপের একটা এক্সাম্পল। এবার এদের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, প্রথম কথাই হচ্ছে দেখো যে সফট বডি ল্যাক স্কেলিটাল সিস্টেম, এদের বডিগুলো খুব নরম হয় এবং কোনো রকম কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম এদের মধ্যে থাকে না। এবং বডির যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের মধ্যে দেখো একদম সামনের অংশটা রয়েছে প্রোবোসিস, এরপর যেটা রয়েছে সেকেন্ড যেটা রয়েছে এই যে অংশটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কলার, আর এইটা হচ্ছে ট্রাঙ্ক মানে হচ্ছে দেহ যেটাকে বলা হচ্ছে। এবার এদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটা অ্যাকচুয়ালি ইয়েলো কালারের দেখাচ্ছে। এইবার খেয়াল করো এইটা হচ্ছে এদের মাউথ, তাহলে এটা গেল ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যেই দেখো গলার কাছেতে ওই যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটগুলো রয়েছে, এইটা গলবিলীয় ফুলকা ছিদ্র। আর দেখো মুখ থেকে একটা এক্সটেনশন তৈরি হয়েছে এই যে সামনের দিকে, এইটা কি বলা হয় স্টোমোকড। এই স্টোমোকডটাই অ্যাকচুয়ালি কী করে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে প্রোটেক্ট করে। এবং দেখো এদের স্ট্রাকচারটাও বেশ কিছুটা আনইউজুয়াল, কারণ একদম দেখো মাথার সামনের দিকেতে সেখানে হার্ট রয়েছে, মাথার একদম সামনের দিকেতে দেখো কিডনি রয়েছে। তো এই স্ট্রাকচারগুলো বিভিন্ন রকমভাবে এখানে তৈরি হয়েছে। তো এইরকম কিছু মানে অ্যাকচুয়ালি স্পেশালাইজ স্ট্রাকচার বা এদের স্ট্রাকচারাল যে অ্যাকচুয়ালি বডি স্ট্রাকচারের যে বিভিন্ন অর্গানের ওরিয়েন্টেশন, সেটা কিন্তু সাধারণ অ্যানিমেলের থেকে একটু আলাদা হয়। এটা ছাড়াও দেখো আরও যেগুলো পাওয়া যায়, আরও যে প্রপার্টিসগুলো এর মধ্যে রয়েছে, এরা দেখো যেহেতু বারোয়িং অ্যানিম্যাল, সেই জন্য মাটির নিচে গর্ত করার জন্য দেখো এই যে প্রোবোসিস যেটা, এই প্রোবোসিসটা অ্যাকচুয়ালি সামনের দিকে এক্সটেন্ড করতে পারে যাতে মাটির নিচেতে গর্ত করতে ওদের সুবিধা হয়। এবার এদের যে আরও যে প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে দেখো এদের মধ্যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস প্রেজেন্ট, একটু আগেই ছবিতে দেখলাম প্রচুর পরিমাণে রয়েছে সেখানে গিল পোর্সগুলো। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে নার্ভ কর্ড সলিড এবং সামটাইমস টিউব লাইক। অ্যাকচুয়ালি কি যখনই নার্ভ কর্ড ডেভেলপমেন্ট হয় তখন এদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যে টোটালি ফাঁপা হবে, যেমন আমাদের অ্যাকচুয়ালি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন এবং স্পাইনাল কর্ড রয়েছে সেটা কিন্তু পুরোপুরি হলো স্ট্রাকচার, কারণ তার ভেতরে দেখবে সিএসএফ থাকে। কিন্তু এরা যেহেতু প্রথম ওরকম টাইপের স্ট্রাকচার ডেভেলপ করছে, তাই গোটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাই যে একদম ফাঁপা হবে তা নয়, কিছু কিছু জায়গায় সেটা সলিড হয়, কিছু কিছু জায়গায় সেটা কিন্তু ফাঁপা হয়। তো এইরকমভাবে এদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা সেটা হয়। তাহলে এটা গেল ফার্স্ট গ্রুপ যেটা রয়েছে, সেই ফার্স্ট গ্রুপ অফ অর্গানিজম। সেকেন্ড যে গ্রুপটা অ্যাকচুয়ালি চলে আসছে, দ্বিতীয় যে গ্রুপটা, সেটা হচ্ছে ইউরোকর্ড। এটা একটু আগেই দেখো আমরা পড়লাম, ইউরো মিনস হচ্ছে টেল, অর্থাৎ এদের নোটোকর্ড যেটা থাকছে সেটা কেবলমাত্র টেল রিজিয়নের মধ্যে রেস্ট্রিক্টেড থাকে। এবং এদের আর এক নাম দেওয়া হয়, এদেরকে বলা হয় টিউনিকেটা, কারণ এদের বডির বাইরেতে একটা ট্রান্সপারেন্ট কভারিং থাকে। এই যে দেখো এদের বডি যেটা রয়েছে তার বাইরেতে একটা ট্রান্সপারেন্ট কভারিং রয়েছে, যে কভারিংটাকে অ্যাকচুয়ালি বলা হয় টিউনিকা বা টেস্টা। যেহেতু এই টিউনিক বা টেস্টা বলে এই কভারিংটা রয়েছে, সেই জন্যই এদেরকে অ্যাকচুয়ালি আর একটা নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে টিউনিকেটা। এবার সেটাই দেখো এদের প্রপার্টির মধ্যে বলা হচ্ছে, সেটা হচ্ছে বডি কভার্ড উইথ ট্রান্সপারেন্ট মেমব্রেন, টিউনিক অর টেস্টা। অ্যাকচুয়ালি দেখা যায় যে দেখবে টিউনিক বা টেস্টা কথাটার অর্থ হচ্ছে যে বড় আকৃতির জামা যেটা এমনি সাধারণ ড্রেসের বাইরেতে পরা হয়, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হতো যেটা, সেটা হচ্ছে টিউনিক। যেমন দেখবে ডাক্তাররা যেমন অ্যাকচুয়ালি অ্যাপ্রন বলে সাদা রঙের একটা কোট দেখবে যে কোনো ডাক্তারি করার সময় তারা যেমন পরে যে অপারেশন করার সময় বা কিছু, তো সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে টিউনিক অর টেস্টা। এবং দেখা যেত আগেকার দিনে যখন যুদ্ধ করতে যেত যোদ্ধারা, তখন তারাও কিন্তু ওই রকম বড় আকারের একটা জামা পরতো এবং সেই জামাটা পরার পর কোমরে বেল্ট পরে এবং তারা যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধ করতে যেত। তো সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলতো যেটা, সেটা হচ্ছে টিউনিক বা টেস্টা, সেখান থেকে এই টার্মটা অ্যাকচুয়ালি আসা। এবং এখানে দেখো ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটগুলো খুব ভালো বোঝা যাচ্ছে, এই যে এইগুলো হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। এবং বডিটা ট্রান্সপারেন্ট হওয়ার জন্য বাইরে থেকে ইন্টারনাল স্ট্রাকচার সব কিছুই কিন্তু খুব ভালো করে বোঝা যায়। যেমন দেখো এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা রয়েছে, এটা দেখো বাইরে থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। এখানেও দেখো বুঝতে পারছো এই যে বাইরের দিকে আউটারে এই যে টিউনিক বা টেস্টা, মানে মেন যেটা বডি স্ট্রাকচার রয়েছে তার বাইরেতে টিউনিক বা টেস্টা এই যে স্ট্রাকচারটা রয়েছে, এটা যেমন ডলিওলামের ছবি। এবার এদের যে ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার রয়েছে দেখো, যে এদের লার্ভাল স্টেজেতে দেখতে পাওয়া যায় যে এদের একটা টেল থাকে, পোস্ট অ্যানাল টেল যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, সেই টেল এদের কিন্তু লার্ভাল স্টেজেতে দেখতে পাওয়া যায়। এবার এই যে অর্গানিজমটা দেখছো এটা এই গ্রুপের, এটা হচ্ছে ক্ল্যাভেলিনা এই অর্গানিজমটা। এবার পরের যে প্রপার্টি রয়েছে দেখো,
এদের ডরসাল হলো নার্ভ কর্ড প্রেজেন্ট অ্যাট এনি পার্ট অফ লাইফ। এদের ডরসাল হলো নার্ভ কর্ড থাকে, কিন্তু সারা জীবনই যে থাকবে তা নয়। যেটা জেনারেলি দেখতে পাওয়া যায় যে লার্ভাল স্টেজেতে এরা ফ্রি সুইমিং হয়, এরা মুক্তভাবে জলের মধ্যে সাঁতার কেটে ঘুরে বেড়াতে পারে। কিন্তু যখনই ম্যাচিওর কন্ডিশানে আসে তখন তারা একটা জায়গায় ফিক্সড হয়ে যায়। যেমন দেখো এই যে ফিক্সড হয়ে গেছে, তখন ওদের লেজ যেটা সেটা নষ্ট হয়ে যায়, এবং লেজের মধ্যে দিয়ে তাদের অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে নার্ভ কর্ড, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেখান থেকে তৈরি হয় সেই পার্টটা থাকে। এবং ওই টেল রিজিয়ানেতেই তাদের কিন্তু নোটোকর্ড স্ট্রাকচারটাও ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য থাকে। সেই জন্য দেখতে পাওয়া যায় যে যখন এরা ম্যাচিওর কন্ডিশনে আসে, এদের লেজটা যেহেতু নষ্ট হয়ে যায়, তখন তার সাথে সাথেই কিন্তু তার অ্যাকচুয়ালি নার্ভ কর্ড এবং নোটোকর্ড সবই কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ যতক্ষণ তারা সাঁতার কাটছে ফ্রি সুইমিং, তখন তাদেরকে ডিটেক্ট করতে হয় যে কোন এনভায়রনমেন্টটা ভালো, কোন এনভায়রনমেন্টে তারা খাবার পাবে। কিন্তু যখনই একটা ফেভারেবল এনভায়রনমেন্ট তারা সিলেক্ট করে ফেলে, তখন সেই জায়গাতে তারা অ্যাকচুয়ালি বসে সেখানে ফিক্সড হয়ে যায়। এরপর কিন্তু নার্ভাস সিস্টেম সেই অর্থে আর কোনো কাজে লাগে না। সেই কারণেই নার্ভাস সিস্টেম কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়, কারণ নার্ভাস সিস্টেম থাকলে সেখানে অনেক বেশি এটিপি সেখানে কিন্তু খরচা হয়। তো সেই কারণেই দেখা যায় নার্ভাস সিস্টেম নষ্ট হওয়ার সাথে সাথেই নোটোকর্ড যেটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে নোটোকর্ডটাও অ্যাকচুয়ালি দেখো লার্ভাল স্টেজেতেই থাকছে এবং টেল রিজিয়নের মধ্যে সেটা রেস্ট্রিক্টেড থাকছে। আর একটা জিনিস যেটা বলা হয় যে এই দেখো বলেছে লার্ভা কন্টেন্টস নোটোকর্ড অ্যাট দ্য টেল রিজিয়ন। টেল রিজিয়নের মধ্যে এটা থাকে। এই যে যখন এটা ফিক্সড হয়ে গেছে, দেখো কোনো একটা সাবস্ট্যাটামের গায়েতে, মানে কোনো একটা জায়গা যেখানে ও পেয়েছে আবদ্ধ হবার, সেইখানেই ও কিন্তু আটকে গেছে। এইটাই হচ্ছে এদের প্রপার্টি। আর একটা মানে এই গ্রুপের অর্গানিজম রয়েছে দেখো, সেটা হচ্ছে অ্যাসিডিয়া, এটাও এই গ্রুপের অর্গানিজম। এবার আরও যে প্রপার্টিগুলো রয়েছে দেখো, নিউমেরাস গিল স্লিট প্রেজেন্ট, অসংখ্য গলবিলীয় ফুলকা ছিদ্র বা গিল স্লিট সেটা কিন্তু রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে গিল রিজিয়ান কভার্ড উইথ মেমব্রেন ফর্মস অ্যাট্রিয়াম। দেখো অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াম জিনিসটা কি, সেটা হচ্ছে এদের বডি যেটা রয়েছে, বডিটা হচ্ছে সেন্ট্রাল পোর্শনটা, আর বডির গায়েতে দেখতেই পাচ্ছ অসংখ্য গিল স্লিট রয়েছে, গলবিলীয় ফুলকা ছিদ্র রয়েছে, আর একদম বাইরেতে টিউনিক অর টেস্টা বলে কভারিংটা রয়েছে। এই অ্যাকচুয়ালি এই বডির যে কভারিং আর বাইরের যে আউটার কভারিং যেটা টিউনিক আর টেস্টা, তার মাঝেতে একটা স্পেস রয়েছে। যে স্পেসটাতেই যখন জলটা থাকে তখন ওই জলটা থেকেই অ্যাকচুয়ালি কিন্তু O2 CO2 এক্সচেঞ্জ হয়। তো ওই মাঝের এই চেম্বার যেটা রয়েছে, এই চেম্বারটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। এবং অ্যাট্রিয়ামটা আছে বলে জলটা কিছুক্ষণ স্টে করছে ওর দেহের ভেতরে, এবং জলটা স্টে করার জন্য সেখানেতেই O2 CO2 যে এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জ হওয়ার স্কোপটা অ্যাকচুয়ালি পাচ্ছে। তাহলে এটা গেল যেটা, সেটা হচ্ছে ইউরোকর্ডেটা। এরপর যে গ্রুপটা আসছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেফালোকর্ডেটা, অর্থাৎ যাদের ক্ষেত্রে নোটোকর্ড স্ট্রাকচারটা একদম টেল রিজিয়ান থেকে শুরু করে একদম মাথা অবধি সেটা এক্সটেন্ড হয়ে যায়, তাদের কি বলা হচ্ছে সেফালিক রিজিয়ান অবধি এক্সটেন্ড হচ্ছে বলে তাদের কি বলছে সেফালোকর্ডেটা। এবার সেফালোকর্ডেটার যে এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা। এবার ব্র্যাঙ্কিওস্টোমা যেটা হয়, দেখো ব্র্যাঙ্কিওস্টোমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সব থেকে ভালো মিল পাবে যেটা, সেটা হচ্ছে কর্ডেটার যেটা জেনারেল স্ট্রাকচারের সময় যে ছবিটা দেখেছি, মানে কর্ডেটার যে জেনারেল স্ট্রাকচারের যে ডায়াগ্রামটা আমরা দেখো একদম সবার ফার্স্টে দেখলাম, তার সাথে হুবহু মিল আছে যার, সেটা হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমার অ্যাকচুয়ালি স্ট্রাকচার। ব্র্যাঙ্কিওস্টোমাতে যে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে বা সেফালোকর্ডাটার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড প্রেজেন্ট। একদম দেখো ওপরেতে ডরসালি আসতে গেলে সবার প্রথম নার্ভ কর্ড পাচ্ছ, সামনের দিকটা হেড আর পর পেছনের দিকটা স্পাইনাল কর্ড সেটা তৈরি করছে। এরপর সেকেন্ড হচ্ছে নোটোকর্ড এক্সটেন্ড আপ টু হেড রিজিয়ন। দেখো এর নিচেতেই যেটা রয়েছে সেটা হচ্ছে একে প্রোটেক্ট করার জন্য নোটোকর্ড, এবং নোটোকর্ড স্ট্রাকচারটা কিন্তু একদম পুরোপুরি হেড রিজিয়ন অবধি সেটা এক্সটেন্ড হয়ে রয়েছে। থার্ড যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে নিউমেরাস গিল স্লিট প্রেজেন্ট। খুব ভালো করে দেখো, এখানে প্রচুর পরিমাণে গিল স্লিট রয়েছে, এবং একদম সামনেতে এইটা হচ্ছে মাউথের সামনেতে এইগুলোকে বলা হয় ওরাল সিরি বা ওরাল হুড। এইগুলো কি করে যে যখন এরা জলের মধ্যে দিয়ে যায়, এই ওরাল সিরি বা ওরাল হুড যেটা এখানেও দেখো ছবিতে দেখা যাচ্ছে, এই ওরাল সিরি বা ওরাল হুডগুলো অ্যাকচুয়ালি রোটেট করে, যার জন্য জলের মধ্যেতে একটা সেখানে রোটেশন তৈরি হয়, এবং সেইটা দিয়ে বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন সেগুলো জলের মাধ্যমে সব ঢোকে এদের দেহের ভেতর। এবার ওর মধ্যে প্রচুর খাবারও থাকে। এবার এই একদম নিচেতে দেখা যায় এন্ডোস্টাইল বলে একটা স্ট্রাকচার থাকে, যেখান থেকে মিউকাস সিক্রেট হয়, এবং মিউকাস সিক্রেট হয় যখনই ওই জলটা অ্যাকচুয়ালি এদের মুখের মধ্যে ঢুকলেও, আমাদের যেমন স্যালাইভারি গ্ল্যান্ড আছে ওদের সেরকম মিউকাস
সিক্রেটিং কিছু সেল আছে এবং সেখানেতে কিছু সিলিয়া আছে। তো সেই স্ট্রাকচারটাকেই অ্যাকচুয়ালি বলে এন্ডোস্টাইল। যখনই জলটা ঢোকে তখন ওই মিউকাস, ওই সিলিয়ার সাহায্যে মিউকাসগুলো আস্তে আস্তে জলের মধ্যে মিশিয়ে দেয়। তাতে দেখা যায় যেগুলো ফুড পার্টিকেল আছে সেই ফুড পার্টিকেলগুলোর ওয়েট বেড়ে যায় এবং আস্তে আস্তে সেগুলো নিচের দিকে নেমে আসে এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টে ঢুকে যায়। আর যেই ফুডগুলো যেগুলো দেখতে পাওয়া যায় যে মানে এমনি জল যেটা রয়েছে যেখানে কোনো ফুড পার্টিকেল নেই, সেই জলগুলো অ্যাকচুয়ালি এই যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট রয়েছে এটা দিয়ে বডির সাইডেতে বেরিয়ে সেটা কিন্তু সাইডে বেরিয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু শুধু এদের নয়, মাছের ক্ষেত্রেও দেখা যায়। দেখবে মাছ যখন অ্যাকোরিয়ামে থাকে কনস্ট্যান্টলি দেখবে মুখটা খোলা বন্ধ করছে, সবসময় জল খাচ্ছে, কিন্তু এত জল তো তার ডাইজেস্টিভ ট্র্যাক্টে ঢোকে না। অ্যাকচুয়ালি কি হয় যে ওখানে যখনই তাদের বডির মধ্যে ঢোকে সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি মিউকাস দিয়ে যেগুলো খাবার সেগুলোকে ভারী করে তাদের ওয়েট বাড়িয়ে সেটাকে ডাইজেস্টিভ ট্র্যাক্টে নিয়ে চলে আসে। আর বাকি জলটা কিন্তু গিলস, দেখবে গিলসের ওপর দিয়ে বা ফুলকার ওপর দিয়ে যায় এবং O2 CO2 এক্সচেঞ্জ করে। এবং যখনই দেখবে তারা মুখ খুলে যত জল খাচ্ছে তত দেখবে তাদের বডির সাইডে যে অপারকুলাম বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কানকো, সেটাও বারবার খোলা বন্ধ করছে এবং এক্সেসিভ ওয়াটারটাকে বডির বাইরে বার করে দিচ্ছে। তো সেই প্রপার্টিটা এদের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এটা দেখো এদের প্রপার্টিজের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে নিউমেরাস গিল স্লিট প্রেজেন্ট। এটা ছাড়াও যে আরও যে প্রপার্টি রয়েছে দেখো বোথ এন্ড শার্প, দেখো দুদিকটাই একদম শার্প ছুচালো। অন্যদিকে যেটা পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট, অ্যানাসের পরবর্তী অংশে লেজ যেটা সেটা বর্তমান। আর একটা কি এন্ডোস্টাইল প্রেজেন্ট বিনিথ দ্য বডি, ওই যে এন্ডোস্টাইলের কথা এক্ষুনি বললাম যেটা মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস দিয়ে তৈরি হয় এবং সেখানে কিছু সিলিয়া থাকে যে মিউকাসগুলোকে অ্যাকচুয়ালি জলের মধ্যেতে মিশিয়ে দেয়। আর যেটা থাকে সেটা হচ্ছে এদের এক্সক্রিটরি অর্গ্যান যেটা, সেটা নেফ্রিডিয়াম। এদের এক্সক্রিটরি অর্গ্যানের নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে নেফ্রিডিয়াম। নেফ্রিডিয়ামের থ্রু দিয়ে এরা এক্সক্রিশন যে প্রসেসটা অর্থাৎ রেচন যে প্রসেসটা সেটা চালায়। তাহলে এইগুলো গেল যেটা সেটা হচ্ছে গোটাটাই দেখো প্রোটোকর্ডেট। এবার চলে আসছি যেটা সেটা হচ্ছে ভার্টিব্রেট, সব থেকে অ্যাডভান্স যে গ্রুপটা রয়েছে। এবার ভার্টিব্রেটসের ক্ষেত্রে প্রথম প্রপার্টি যেটা, এদের কিন্তু অ্যাকচুয়ালি কি কর্ডেট উইথ ব্যাকবোনস, অর্থাৎ যাদের মধ্যেতে মেরুদণ্ড এই স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়। এবার ভার্টিব্রেটা যে গ্রুপটা রয়েছে তাদেরকে আবার দুটো ক্লাসে ভাগ করা হচ্ছে, মানে দুটো গ্রুপের মধ্যে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আগ্নাথা, মানে যাদের ক্ষেত্রে জ অ্যাবসেন্ট, চোয়াল নেই। এবার তাদের যাদের চোয়াল থাকবে না, জ যাদের অ্যাবসেন্ট হবে তাদের মুখটা কীরকম হয়, রাউন্ড হয়, গোল হয়। তো সেই গ্রুপটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। তো অ্যাকচুয়ালি ভার্টিব্রাটার মধ্যে আগ্নাথা একটা গ্রুপ রয়েছে, তার আন্ডারে যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। এবং অন্যদিকে যাদের চোয়াল আছে, যাদের জ প্রেজেন্ট, যেমন আমাদের ক্ষেত্রে তাই জ যেহেতু প্রেজেন্ট আমাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। এবার তাদের মধ্যে আবার দুরকম হয়, একটা হচ্ছে অ্যাকোয়াটিক, একটা হচ্ছে টেরিস্টিয়াল। এবার অ্যাকোয়াটিক যারা হয় তারা হচ্ছে পিসেস, যাদের ফিন প্রেজেন্ট, যাদের অ্যাকচুয়ালি পাখনা আছে, যার মধ্যে দুটো গ্রুপ পড়ছে, একটা কন্ড্রিকথিস একটা অস্ট্রিকথিস, তরুণাস্থিযুক্ত মাছ, অস্থিযুক্ত মাছ। আর অন্যদিকে দেখো টেরিস্টিয়াল যারা রয়েছে তারা হচ্ছে সবাই টেট্রাপোডা, চতুষ্পদী প্রাণী, যাদের লিম্ব প্রেজেন্ট, পা বর্তমান। এবং তাদের মধ্যে যে গ্রুপগুলো আসছে একটা হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, এই গ্রুপগুলো এর মধ্যে আসছে। এর মধ্যে দেখো অ্যাকচুয়ালি ভার্টিব্রাটা যেটা সেটা কিন্তু সাবফাইলাম। সেকেন্ড যেটা রয়েছে সুপার ক্লাস সেটা হচ্ছে আগ্নাথা বা ন্যাথোস্টোমাটা। এবং তারপরে যেটা রয়েছে সাইক্লোস্টোমাটা বা পিসেস যেগুলো রয়েছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস বা অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস। এবার সবার প্রথম আসছি দেখো সাইক্লোস্টোমাটা যে ক্লাসটা রয়েছে সেটা, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আগ্নাথার আন্ডারেতে আসছে। আগ্নাথার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় এদের যে প্রপার্টিসগুলো রয়েছে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন। এদের বিশেষত্ব হচ্ছে সিঙ্গেল নস্ট্রিল প্রেজেন্ট। আমাদের যেমন দেখবে নাসারন্ধ্র বা নস্ট্রিল দুটো আছে, এদের নস্ট্রিল কিন্তু সবসময় থাকে কটা, একটা। সেকেন্ড হচ্ছে কার্টিলেজেনিয়াস এন্ডোস্কেলিটন। এদের যে এন্ডোস্কেলিটন যেটা কঙ্কাল তন্ত্র যেটা তৈরি হয় সেটা কিন্তু কার্টিলেজ দিয়ে, সেটা কিন্তু তরুণাস্থি দিয়ে তৈরি হয়। আর অন্যদিকে ওরাল ক্যাভিটি সার্কুলার, যেহেতু দেখো এদের মুখ যেটা রয়েছে সেখানে যে জ অ্যাবসেন্ট, সেই জন্য মুখটা কিন্তু চওড়া নয়, মুখটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো রাউন্ড শেপ, যেমন মিক্সিনের ক্ষেত্রে দেখাচ্ছে। তো এই রকমই কিন্তু গঠন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে পেট্রোমাইজন বা হ্যাগফিশ অথবা মিক্সিন এগুলোই হচ্ছে সব কি সাইক্লোস্টোমাটা যে গ্রুপ রয়েছে সেই সাইক্লোস্টোমাটার অ্যাকচুয়ালি এক্সাম্পল।
অন্যদিকে চলে আসছে আমরা ন্যাথোস্টোমাটা, মানে যাদের ক্ষেত্রে ন্যাথোস মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি কি জ, আর স্টোমা মিন্স হচ্ছে মুখ, অর্থাৎ মুখের মধ্যেতে যাদের চোয়াল আছে। এবার তাদের যে প্রপার্টিগুলো রয়েছে, প্রথমেই দেখো ওরাল ক্যাভিটি সারাউন্ডেড উইথ আপার অ্যান্ড লোয়ার জ, ওপর এবং নিম্ন চোয়াল সেখানে রয়েছে, সেই জন্য মুখটা দেখো চ্যাপ্টা মতো হয়, প্রথম জিনিস। সেকেন্ড যেটা রয়েছে বনি এন্ডোস্কেলেটন, যেটা অন্তঃকঙ্কাল সেটা অস্থিযুক্ত হয়। আর থার্ড যেটা রয়েছে এদের নস্ট্রিলের সংখ্যা যেটা সেটা কিন্তু দুটো। দেখো ওদের ক্ষেত্রে নস্ট্রিল ছিল একটা, এদের ক্ষেত্রে নস্ট্রিল হচ্ছে দুটো। এবার সেই গ্রুপের মধ্যে সবার প্রথম আসছে ইলাসমোব্র্যাঙ্ক বা কন্ড্রিকথিস, যেটাকে বলা হয়। কন্ড্রিকথিস হচ্ছে কার্টিলেজেনিয়াস ফিশ। কার্টিলেজেনিয়াস ফিশ হচ্ছে অ্যাকচুয়ালি কি, এদের যে বোনস থাকে তাদের সেন্টারে কার্টিলেজ থাকে, তো সেই জন্যই এদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে কার্টিলেজেনিয়াস ফিশ। কিন্তু এদের তার উপরে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, কার্টিলেজ বা তরুণাস্থির ওপরে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, যার জন্যই কিন্তু হাড়গুলো শক্ত হয়। নইলে একটা কার্টিলেজের ওপর বা তরুণাস্থির ওপর ডিপেন্ড করে এত বড় স্ট্রাকচার কখনোই কিন্তু পারসিস্ট করতে পারে না। এবার এদের যে প্রপার্টিসগুলো রয়েছে, যেমন দেখো এটা হচ্ছে স্কোলিওডন, হাঙর এদের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে কার্টিলেজেনিয়াস এন্ডোস্কেলেটন সবার ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড হচ্ছে সুইম ব্লাডার অ্যাবসেন্ট, যেহেতু পটকা নেই বা বায়ুথলি নেই যেটা বাংলায় বলা হয়, তো তার জন্য তারা কি করে, জলের মধ্যেতে লেয়ার চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ যেহেতু তাদের দেখো অ্যাকচুয়ালি সুইম ব্লাডার নেই, সেই জন্য জলের মধ্যেতে লেয়ার চেঞ্জ করা এদের পক্ষে সম্ভব হয় না। এটা যেমন টর্পেডো মাছ। অন্যদিকে দেখো এটা, এই মাছটার নাম হচ্ছে ট্রাইগন, দেখবে এই মাছটার নাম হয়তো আগে শুনেছো, দেখবে এই মাছটার নাম হচ্ছে শঙ্কর মাছ। এর যে লেজটা, এই লেজটা থেকে আগে চাবুক তৈরি করা হতো। তো অন্যদিকে দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফিন উইথ কার্টিলেজেনিয়াস ফিন রেস। দেখবে ফিন বা পাখনা যেটা থাকে সেখানে তাকে সাপোর্ট করার জন্য ছোট ছোট কাঁটার মতো দেখবে স্ট্রাকচার থাকে। এবার দেখবে যারা অ্যাকচুয়ালি অস্ট্রিকথিস অস্থিযুক্ত মাছ, রুই কাতলা মৃগেল, সেক্ষেত্রে এই কাঁটাগুলো তৈরি হয় যেটা ফিনে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বোনস দিয়ে, আর এদের ক্ষেত্রে এই কাঁটাগুলো তৈরি হয় যেটা সেটা হচ্ছে কার্টিলেজ দিয়ে। অন্যদিকে দেখো ওরাল ক্যাভিটি প্রেজেন্ট অ্যাট ভেন্ট্রাল সাইড, দেখো ওরাল ক্যাভিটিটা ভেন্ট্রাল সাইডেতে রয়েছে, এটা হচ্ছে হ্যামার হেড শার্ক, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পিড না। অন্যদিকে এইটা যেটা রয়েছে এটার নাম হচ্ছে প্রিস্টিস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সফিস, যে এটা দেবে করাত মাছ বলা হয়। এবার এদের বডি, এই গ্রুপের সব অর্গানিজমেরই বডি যেটা, সেই বডিটা মাইক্রোস্কোপিক একটা স্কেল দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলা হয় প্ল্যাকয়েড স্কেল। প্ল্যাকয়েড স্কেল মাইক্রোস্কোপিক হয় এবং এই প্ল্যাকয়েড স্কেলটা খুব ডেন্সলি অ্যারেঞ্জ থাকে, যার জন্য যেটা এদের বডির ওপরে লেদারের মতো একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি করে। অন্যদিকে দেখো এটার হচ্ছে রাজা, এর সায়েন্টিফিক নেম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টিংরে। তো অপারকুলাম অ্যাবসেন্ট, যেহেতু দেখো কানকো মাছের যেমন সাইডেতে কানকো থাকে, সেই অপারকুলাম এদের অ্যাবসেন্ট, সেই জন্য গিলস আর এক্সটার্নাল, এই যে গিলস যেটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটগুলো দেখো খুব ভালোভাবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই গ্রুপে সবারই কিন্তু সেটা বোঝা যায়। অন্যদিকে দেখো হেটেরোসার্কাল টেল, কারণ এদের লেজের দেখো একটা সাইড বড় একটা সাইড সেক্ষেত্রে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে হোয়েল শার্ক এটাকে বলে। আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোড ফিশ, তরোয়াল মাছ বলে, কারণ এই এদের মুখের কাজটা তরোয়ালের মতো, যেটা শিকার ধরতে কাজে লাগে। এর পরের যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে টিলিওস্টোমি, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অস্ট্রিকথিস। অস্ট্রিকথিস মানে হচ্ছে বনি ফিশ, অর্থাৎ অস্থিযুক্ত মাছ, যেগুলো ফ্রেশ ওয়াটার ফিশ, মানে স্বাদু জলের মাছ। যেমন দেখো লেবিওরোহিতা, রুই মাছ, এদের প্রথম প্রপার্টি হচ্ছে এই গ্রুপের বনি এন্ডোস্কেলেটন, অন্তঃকঙ্কাল যেটা সেটা অস্থিযুক্ত। সেকেন্ড হচ্ছে এটা কাতলা মাছ, মাথাটা দেখো বড় হয় এদের, সেটা হচ্ছে স্কেলস আর সাইক্লয়েড, গ্যানয়েড আর টিনয়েড টাইপ। স্কেলগুলো সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড টাইপের হয়। এবার একটু পার্থক্যগুলো দেখি। দেখো সাইক্লয়েড আঁশ যেটা হয় সেটা ওভাল শেপড হয় এবং দেখবে এই আঁশগুলোর আকারটা অনেকটা বড় হয়। সেকেন্ড হচ্ছে টিনয়েড স্কেল, যেটা টিনয়েড স্কেলের সাইডেতে কাঁটার মতো স্ট্রাকচার থাকে, দেখবে এটা অ্যাকচুয়ালি কই মাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সেটা ধরতে গেলে কাঁটা লাগে এই কারণে। অন্যদিকে দেখো গ্যানয়েড স্কেল, যেটা এই গ্যানয়েড স্কেল, এই তিনটে টাইপের স্কেলই কিন্তু থাকে, যেটা সেটা হচ্ছে অস্ট্রিকথিসে। গ্যানয়েড স্কেলটা হচ্ছে অ্যাকচুয়ালি রম্বয়েড শেপ, ঠিক আছে, বরফির মতো আকার। এটা মেনলি দেখতে পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি রিভারাইন ফিশ, মানে নদীর জলেতে যে মাছগুলো থাকে সেই মাছগুলোর ক্ষেত্রে এটা কিন্তু দেখতে পাওয়া যায়।
এবার আর অন্যদিকে দেখো প্ল্যাকয়েড স্কেল, যেটা অ্যাকচুয়ালি কন্ডিকথিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেইটা দেখো খুব ছোট ছোট হয় এবং খুব ডেন্সলি অ্যারেঞ্জ থাকে, এবং চট করে কিন্তু এটাকে বাইরে থেকে ব্লেড বা কিছু দিয়ে বা ছুরি দিয়ে চট করে কাটা যায় না, কারণ এটা অ্যাকচুয়ালি বডির ওপরেতে লেদারের মতো একটা কভারিং তৈরি করে, সেই জন্য শার্কের যে ওপরকার চামড়াটা সেটা কিন্তু খুব সহজে কাটা যায় না। তো এদের একটা ওটা অ্যাডাপ্টেশন, যে ওরকম স্ট্রাকচারটা থাকার জন্য বডিটা প্রোটেক্টেড কন্ডিশনে থাকে। এই মাছটা যেটা রয়েছে সমুদ্রের জলে, যে অ্যাকচুয়ালি এমন নয় যে ফ্রেশ ওয়াটার ফিশগুলি শুধুমাত্র অস্ট্রিকথিস, সমুদ্রের জলে যে ছোট মাছগুলো থাকে সেগুলোও কিন্তু অস্ট্রিকথিসের আন্ডারে। যেমন দেখবে অ্যাকোরিয়ামেতে একটা মাছ রাখা হয় যেটা হচ্ছে 4-eyed বাটারফ্লাই ফিশ, তার ক্ষেত্রে যেটা হয় দেখো এইরকম, এইদিকে তো নর্মালি চোখ আছে, এদিকেও দুটো আই স্পট আছে, যেটাকে দেখে অ্যাকচুয়ালি চোখ মনে হয়। তো এটা যেটা হয় সেটা হচ্ছে অন্যান্য অর্গানিজমকে এটা কনফিউজ করে দেয়, যে তার মুখটা কোন দিকে আছে বুঝতে পারে না। তো এটা একটা তাদের অ্যাডাপ্টেশন, যে তার নিজেকে বাইরের এনভায়রনমেন্টে যে শত্রু বা প্রিডেটার রয়েছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখো এটা যেটা রয়েছে এটা হচ্ছে ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি মাগুর মাছ যেটা বলা হয়। তো ওরাল ক্যাভিটি, এই গ্রুপে সবার ওরাল ক্যাভিটি যেটা সেটা একদম পুরোপুরি সামনের দিকে থাকে, ঠিক আছে এটা। অন্যদিকে লেবিও বাটা মাছ যেটাকে বলা হয়, এদের এই গ্রুপের সবারই লেজ যেটা সেটা হচ্ছে হোমো সার্কেল বা ডাইফি সার্কেল টেল প্রেজেন্ট, কারণ দুটো পার্টই দেখো এক্ষেত্রে কিন্তু সমান। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ফিন উইথ ফিন রেস, দেখো এটা হচ্ছে কই মাছ অ্যানাবাস টেস্টুডিনিয়াস। তো কই মাছের ক্ষেত্রে যেটা হয়, তো ওদের দেখো এই যে ফিন যেটা রয়েছে সেই ফিনের মধ্যেতে ফিন রে যেগুলো এই কাঁটাগুলো এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি বোনস দিয়ে তৈরি, আর ওদের ক্ষেত্রে মানে কার্টিলেজিনিয়াস ফিশের ক্ষেত্রে এটা ছিল অ্যাকচুয়ালি কার্টিলেজ দিয়ে তৈরি। এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু মাছ অ্যাকচুয়ালি রয়েছে, যেমন দেখা যায় যে মানে আকাশে ওড়ার জন্য দেবে উড়ুক্কু মাছ বলে এক ধরনের মাছ হয়, যেটা ফ্লাইং ফিশ বলে। এরা অ্যাকচুয়ালি কী হয়, এরা মাইগ্রেটারি ফিশ, এবং এরা কি করে এদের অ্যাকচুয়ালি দেখা যায় পেক্টোরাল আর পেলভিক ফিন, সেই মানে বক্ষ পাখনা আর উদর পাখনা এগুলো অনেকটা বড় হয় এবং এক্সটেন্ড হওয়ার জন্য এরা জলের ওপর দিয়ে জায়গায় যেতে পারে। তাতে দেখা যায় যে এরা যেহেতু মাইগ্রেটারি ফিশ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে তারা কিন্তু খুব সহজে অনেক দূর অল্প সময়ের মধ্যে চলে যেতে পারে। এটা হচ্ছে লায়ন ফিশ। এরপরে যে মাছটা রয়েছে, এরপর দেখো যেটা রয়েছে সেটা ফসিলিস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে মানে এটাও তোমার মাগুর মাছ ক্যাটফিশ গ্রুপের মধ্যে পড়ছে, আগেরটা ছিল দেখবে শিঙি মাছ। আচ্ছা এইবার দেখো এদের সুইম ব্লাডার এদের থাকে যার জন্য জলের মধ্যে লেয়ার চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে ভেটকি মাছ ল্যাটেস। তো এদের পরের প্রপার্টি যেটা বলা হচ্ছে দেখো সেটা হচ্ছে গিলস আর কভার্ড উইথ অপারকুলাম। গিলসগুলোর যেটা রয়েছে সেইটার ওপরেতে দেখো অপারকুলাম যেটা, আর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো হিপ্পোক্যাম্পাস, যেটা অ্যাকচুয়ালি সি হর্স বলা হয়। তো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা অস্ট্রিকথিস, এবং সি হর্সের একটা স্পেশালিটি যেটা, সেই স্পেশালিটি হচ্ছে যে ওদের মানে মেল যারা হয় সেই মেলেদের বডির মধ্যেতে যে ব্রুট পাউচ থাকে, ক্যাঙ্গারুতে যেমন থাকে না পেটের কাছেতে, সেখানেতে যেমন ফিমেলদের ওরকম পাউচের মধ্যেতে চাইল্ডগুলো গ্রো করে, সেরকমই অ্যাকচুয়ালি ব্রুট পাউচের মধ্যেতে মানে মেলেদের বডিতে ব্রুট পাউচ থাকে এবং সেখানেতে চাইল্ডগুলো গ্রো করে, এবং চাইল্ডগুলো গ্রো করার পর বাবাদের দেহ থেকে অ্যাকচুয়ালি তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে জলের মধ্যে যখন ম্যাচিওর কন্ডিশনে চলে যায়। এরপর চলে আসছে যে গ্রুপটা সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়, বাংলাতে এটাকে বলে উভচর। অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে যাদের লাইফ সাইকেলের একটা স্টেজ মানে মেনলি লার্ভাল স্টেজটা জলে হয়, এবং সেই সময় সে কিন্তু পুরোপুরি জলে থাকার জন্যই অ্যাডাপ্টেড হয়, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে মানে সেই স্টেজটা হচ্ছে ট্যাডপোল স্টেজ। এবং এরপর দেখা যায় এদের লাইফে মেটামরফোসিস বলে একটা ঘটনা ঘটে, যখন দেখা যায় তাদের অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনের সমস্ত অর্গ্যানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং তারা টেরিস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন অর্থাৎ স্থলজ অভিযোজনের জন্য তারা মডিফাইড হয়, এবং তারা কিন্তু যখন মডিফাইড হয়ে যায় তখন তাদের বডি স্ট্রাকচারটা পুরো ডেভেলপ হয়ে গিয়ে তারা টেরিস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন দেখায়। তো এই গ্রুপটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, বা এদের কি বলছে অ্যাম্ফিবিয়া গ্রুপ। এবার এদের যে প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে ইম্যাচিওর লার্ভা লিভস ইন ওয়াটার। ইম্যাচিওর অপরিণত লার্ভাগুলো তারা অ্যাকচুয়ালি কি হয় জলের মধ্যেতে থাকছে। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে গ্ল্যান্ডুলার ওয়েট ন্যাকেড স্কিন, যে এটা হচ্ছে দেখবে যেটা এমনি বলা হয় কুনো ব্যাং, আমাদের এখানে চলিত কথায় এটা হচ্ছে সোনা ব্যাং রানা টাইগ্রিনা।
তো অ্যাকচুয়ালি কী হয়, এদের গ্ল্যান্ডুলার ওয়েট, নেকেড স্কিন, দেখবে এদের স্কিনের মধ্যেতে প্রচুর গ্ল্যান্ডস থাকে এবং সবসময় কিন্তু ভিজে থাকে, কারণ গ্ল্যান্ডুলার সিক্রিশন হয় বলে, এবং বডির ওপরেতে কোনো হেয়ার বা স্কেল কিচ্ছু থাকে না, কোনো রোম বা আঁশ কিচ্ছু থাকে না, তার জন্য নেকেড স্কিন হয়। এটা হচ্ছে দেখবে অ্যাম্বিস্টোমা এই গ্রুপেরই একটা অর্গানিজম, এবং দেখলেই বুঝতে পারছো যে গ্ল্যান্ডুলার ওয়েট, নেকেড স্কিন এদের বডিটা। এটা ছাড়াও দেখো যেটা রয়েছে ইকথিওপিস। ইকথিওপিস যেটা, এটা কিন্তু কোনো মাছ নয়। ইকথিওপিস অ্যাকচুয়ালি একটা অ্যাম্ফিবিয়া। দেখবে আমাদের এখানকার গ্রাম বাংলায় চলিত কথা এটাকে কুরচে মাছ বলা হয়, তো সেটা অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়া একটা। অন্যদিকে দেখো যে আরও যে প্রপার্টি রয়েছে তার মধ্যে একটা রয়েছে এক্সটার্নাল গিল প্রেজেন্ট। যখন এরা অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকে, ট্যাডপোল কন্ডিশনে, তখন এদের এক্সটার্নাল গিল থাকে। অন্যদিকে দেখা যায় এরা একটোথার্মিক বা পয়ক্লিওথার্মিক, মানে হচ্ছে শীতল শ্রোণিত প্রাণী যেটাকে বলা হয়, যে এনভায়রনমেন্টের সাপেক্ষে এদের বডি টেম্পারেচার কমা বাড়া করে। বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচার বেশি হলে এদের বডি টেম্পারেচার বেশি থাকে, বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচার কমে গেলে এদের বডি টেম্পারেচার কমে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে হাইলা, এটা হচ্ছে হার্ট 3 চেম্বার হৃৎপিণ্ড যেটা, সেটা 3টে প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে। এইগুলো হচ্ছে দেখো এর প্রপার্টি। আর যে প্রপার্টিসগুলো রয়েছে, যে এদের 4 লিম্ব, সামনের যে পাটা থাকে সেই পায়েতে 4টে আঙুল থাকে, আর পেছনের পায়েতে সবসময় 5টা করে আঙুল থাকে, এবং আঙুলের মধ্যে কোথাও কিন্তু কোনো নখ থাকে না। আচ্ছা, এই ব্যাঙটা একটা স্পেশাল ব্যাঙ, যেটার দেখো ম্যাচিওর কন্ডিশনেও ল্যাজ থাকে। এইটার এক্সাম্পল হচ্ছে অ্যাসকাফাস। অ্যাসকাফাস একটা অ্যাকচুয়ালি ব্যাঙের স্পিসিস যার ম্যাচিওর কন্ডিশনেও যাদের কিন্তু লেজটা থাকে। এটা ছাড়াও রয়েছে দেখো ট্রাইলেটোটাইট্রন, এটার আর এক নাম হচ্ছে টুয়াটারা। এটা নিউজিল্যান্ডের একটা এন্ডেমিক প্রজাতি, মানে ওখান ছাড়া, নিউজিল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না, কিন্তু ওখানকার নেটিভরা এটা অ্যাকচুয়ালি মানে শিকার করে করে খেয়ে নেওয়ার জন্য, ওখানকার আদিবাসী মানুষ যারা আছে তারা এটা শিকার করে খেয়ে নেওয়ার জন্য এখন এই জীবটা কিন্তু পুরোপুরি এক্সটিংক্টের একটা জায়গাতে। তো সেটা হচ্ছে ট্রাইলেটোটাইট্রন বা টুয়াটারা। আর একটা রয়েছে দেখো নেকচুরাস, এটা বলা হয় মাড পাপি, কারণ এই যে মুখটা দেখো সেই পাপি কুকুর ছানার মতো দেখতে লাগে। তো এটা অ্যাকচুয়ালি দেখা যায় যে কোনো জায়গাতে, আমাদের সুন্দরবনে কোনো সময় বেড়াতে গেলে দেখবে নদীর পাড়েতে প্রচুর পরিমাণে মাছের মতো জীব তারা দেখবে লাফাচ্ছে তো কাদার মধ্যে। তো তারা অ্যাকচুয়ালি কিন্তু কোনো মাছ নয়, ওগুলো হচ্ছে সবই নেকচুরাস বা যেটাকে আমরা বলে থাকি মাড পাপি, সেই গ্রুপের অর্গানিজম। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া দেখো, রেপটিলিস কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ক্রিপ, অর্থাৎ যারা বুকে ভর দিয়ে হেঁটে চলে তাদের কি আমরা বলি যেটা, সেটা হচ্ছে রেপটাইলস। ঠিক আছে, এবার এই রেপটাইলস যে গ্রুপটা রয়েছে তাদের যে প্রপার্টিসগুলো রয়েছে, যেমন গিরগিটি দেখো এদের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এবার তাদের ক্ষেত্রে মানে ক্যামেলিয়ন, তো তাদের দেখো যে প্রপার্টিসগুলো রয়েছে সেটা হচ্ছে ড্রাই স্কিন, স্কিনেতে কোনো গ্ল্যান্ড থাকে না সেই জন্য ড্রাই, কভার্ড উইথ এপিডার্মাল স্কেল। এই যে দেখো এপিডার্মাল স্কেল, অ্যাকচুয়ালি মাছের যে আঁশটা থাকে সেটা স্কিনের অনেক ভেতরেতে সেটা প্রবেশ করানো থাকে, সেটাকে বলে ডার্মাল স্কিন, কিন্তু এদের ক্ষেত্রে জাস্ট আউটার লেয়ারে থাকে, সেই জন্য এটাকে বলে এপিডার্মাল স্কিন। সেই জন্য রেপটাইলসের ক্ষেত্রে দেখবে একটা সার্টেন টাইম বাদে বাদে তারা বাইরের আউটার কভারিংটাকে অ্যাকচুয়ালি ছেড়ে দেয়, মানে সেট করে দেয় দেখবে আউটার কভারিংটা, কিন্তু সেটা দেখবে মানে মোল্টিং যেটা বলে, কিন্তু যেটা কিন্তু মাছের ক্ষেত্রে দেখা যায় না, কারণ মাছের যে আঁশটা থাকে সেটা বডির একদম ইন্টারনাল যে তোমার স্কিনের লেয়ার যেটাকে বলা হয় ডার্মিস, সেই ডার্মিসের মধ্যে তো ওটা আটকানো থাকে। তো সেই জন্য এদের স্কেলটা হচ্ছে এপিডার্মাল স্কেল, ওদের স্কেলটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্মাল স্কেল। অন্যদিকে এটা হচ্ছে ভাইপেরা, চন্দ্রবোড়া যেটা বলা হয়, এরাও কিন্তু সবাই হচ্ছে দেখো এই গ্রুপের সবাই একটোথার্মিক, পয়ক্লিওথার্মিক বা কোল্ড ব্লাডেড, মানে এরাও কিন্তু কোল্ড ব্লাডেড। এবং এদের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে অ্যাম্ফিবিয়ার মতো রেপটাইলসও যখন শীতকালে টেম্পারেচার কমে যায় তাহলে তারাও কিন্তু অ্যাকচুয়ালি হাইবারনেশন, মানে তারাও কিন্তু ঘুমিয়ে যায়, মানে নিষ্ক্রিয় হয়ে যায়। তো সেই ঘটনাটা এদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, হাইবারনেশন। থার্ড যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে ভ্যারানাস, যেটা অ্যাকচুয়ালি দেখবে গোসাপ বলা হয়। তো এদের দুজোড়া পা থাকে, 2 pairs of legs acts as locomotory organ। এবার সাপের ক্ষেত্রে কি হয়, এটা অ্যাকচুয়ালি পাগুলো এক্সটেন্ড হয়ে গেছে, কিন্তু মানে এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাগুলো থাকে। এবং আরেকটা জিনিস যেটা বলা হয় যে এদের যে পা যেগুলো রয়েছে, পায়েতে দেখো দুটো পায়ে 5টা করে আঙুল আছে, সামনের পায়ে 5টা, পেছন পায়েতেও 5টা, এবং প্রত্যেকটা আঙুলেতে কিন্তু নখ আছে। এবং যেটাই কিন্তু অ্যাম্ফিবিয়ার সাথে রেপটিলিয়ার একটা বড় পার্থক্য, অ্যাম্ফিবিয়ায় ছিল সামনের পায়ে 4টে আঙুল, পেছনের পায়ে 5টা আঙুল, আর নখ ছিল না, কিন্তু এদের দেখো দুটো পায়েই 5টা করে আঙুল আছে, আর এদের কিন্তু নখ সেটা কিন্তু রয়েছে।
আর যেটা এদের দেখো প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে নিকটেটিং মেমব্রেন প্রেজেন্ট, নিকটেটিং পর্দা যেটা অ্যাকচুয়ালি থার্ড আইলিড বলা হয়, তৃতীয় উপপল্লব বলা হয়, যেটা অ্যাকচুয়ালি জলের নিচেতে দেখতে হেল্প করে বা চোখকে প্রোটেক্ট করে, সেটা এদের মধ্যে থাকে, কিন্তু এর পরবর্তী গ্রুপের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট হয়ে যায়। এটা ছাড়াও দেখা যায় যে 3 চেম্বার্ড হার্ট হয়, হৃৎপিণ্ড 3টে প্রকোষ্ঠযুক্ত হয়, শুধু ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে ক্রোকোডাইলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 4 চেম্বার্ড হার্ট হয়, যে হৃৎপিণ্ড সেটা 4টে চেম্বারে সেটা ভাগ করা থাকে। আরও যে এক্সাম্পলগুলো রয়েছে দেখো সেটা হচ্ছে কচ্ছপ, এদের একটা এক্সাম্পল, যারা অনেক বেশি দিন বাঁচে, প্রায় 400 বছরও বাঁচে, এরকম স্পিসিস আছে। র্যাটেল স্নেক সবথেকে বিষাক্ত অ্যাকচুয়ালি স্নেক। ড্র্যাকো মানে হচ্ছে উড়ুক্কু গিরগিটি যেটাকে বলা হয়, এরা গ্লাইডিংয়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। এটা কোমোডো ড্রাগন, যে এটা এন্ডেমিক স্পিসিস একটা। পাইথন বিরাট আকৃতির সাপ, এবং সাপের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে তাদের কিন্তু অ্যাকচুয়ালি এই আপার প্যালেট যেটাকে বলা হয়, ওপরের তালু, সেখানে একটা মানে অর্গ্যান আছে, সেন্স অর্গ্যান আছে যেটাকে বলে জেকবস অর্গ্যান। এরা দেখা যায় কিছুক্ষণ বাদে বাদেই জিভটাকে বাইরে বার করে। এবার আমরা যেমন চারপাশের জিনিসের গন্ধ পাই, গন্ধ পাওয়ার অর্থ হচ্ছে বিভিন্ন জিনিস থেকে যে কেমিক্যাল সিক্রেট হয় সেগুলো বাতাসে ভেসে বেড়ায়, সেগুলোই আমাদের অ্যাকচুয়ালি ন্যাসাল ক্যাভিটি দিয়ে ঢুকে সেটা দেখা যায় যে অলফ্যাক্টরি রিজিয়ানেতে যখনই আসে তখন আমরা জিনিসগুলোর গন্ধগুলোকে বুঝতে পারি। ঠিক সাপের ক্ষেত্রেও কী করে, ওরা এই কেমিক্যালগুলোকে জিভ দিয়ে কালেক্ট করে এবং জিভটা ভেতরে প্রবেশ করে যখনই ওপরে টাচ করে তখন এই জেকবস অর্গানের থ্রু দিয়ে ওরা বুঝতে পারে যে আশপাশে কোথায় খাবার আছে, কোথায় শত্রু প্রাণী আছে, কোথায় ময়েশ্চার বেশি, কোথায় ময়েশ্চার কম, টেম্পারেচার কত, সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি ফিল করতে পারে। তো এটা এদের সেন্স অর্গান হিসেবে কাজ করে। নেক্সট গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো বার্ডস, বা যেটাকে বলা হয় অ্যাভিস, এই গ্রুপটা মানে পাখিদের যে গ্রুপটা রয়েছে সেটা। এদের যে প্রপার্টি দেখো, গোটা বডি ফেদার্স যে কভার থাকে, গোটা বডিতেই অ্যাকচুয়ালি পালক সেটা বিস্তৃতি রয়েছে। সেকেন্ড হচ্ছে ওড়ার জন্য এদের বোনস যেগুলো, হাড় যেগুলো, সেগুলো খুব লাইট হয় এবং এয়ার ফিল্ড হয়, স্পঞ্জের মতো হয়, হালকা, উঠতে যাতে সুবিধা হয়। আর 4 লিম্ব মডিফাইড টুইং, অগ্রপদ সেটা ডানায় রূপান্তর হয়ে যায় এটা। অন্যদিকে আর যে প্রপার্টিগুলো দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সবাই এন্ডোথার্মিক, হোমিওথার্মিক বা ওয়ার্ম ব্লাডের, এরা কিন্তু সবাই উষ্ণশ্রোণিত প্রাণী, অর্থাৎ বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচার যাই হোক না কেন বডি টেম্পারেচার সবসময় কিন্তু ফিক্স থাকে। আর যেটা থাকে দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জজ, এদের চোয়াল সেখানে কোনো টিথ থাকে না, দাঁত থাকে না, আর এদের ঠোঁটটা বিকে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এদের বডির ওয়েট কমানোর জন্য অ্যাওটা তৈরি হয়, মহাধমনী, যেটা হৃৎপিণ্ড থেকে সারা দেহেতে রক্ত দেয়, সেটা শুধু রাইট সিস্টেমিক আর্চ সেটাই বর্তমান, লেফট সিস্টেমিক আর্চ নেই। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা দেখা যায়। আর এরা দুরকম টাইপের হয়, একটা হচ্ছে র্যাটিটি আর একটা হচ্ছে ক্যারিনেটি। র্যাটিটি মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি উঠতে পারে না, রানিং বার্ডস যারা হয়, মানে এই যে ধরো মুরগির ক্ষেত্রে বা অস্ট্রিচের ক্ষেত্রে এরা হচ্ছে কি র্যাটিটি। আর ক্যারিনেটি হচ্ছে যারা ফ্লাইট বার্ডস, যারা অ্যাকচুয়ালি উঠতে পারে, মানে এই ধরো কাকের ক্ষেত্রে বা টিয়া পাখির ক্ষেত্রে, এগুলো সমস্ত ক্ষেত্রেই এরা সবাই হচ্ছে ফ্লাইট বার্ডস। ঠিক আছে, যারা উঠতে পারে, যাদের ওড়ার জন্য অ্যাডাপ্টেশনটা দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যায় যে আরও যে প্রপার্টিস এদের রয়েছে ওড়ার সুবিধার জন্য এদের স্টারনাম সেটা অ্যাকচুয়ালি কিল অস্থিতে কনভার্ট হয়, স্টারনাম মডিফাইড টু কিল। অন্যদিকে দেখো এয়ার স্যাক্স থাকে এদের অ্যাকচুয়ালি লাংসের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে বা লাংসের সাথে যুক্ত অবস্থায় 9টা এয়ার স্যাক থাকে বা বায়ুথলি থাকে, যেটা কি করে যে এদের ওড়ার সময় এক্সেসিভ এয়ার ধরে রাখতে সাহায্য করে, যেটা এদের বুয়েন্সি বা প্লবতা দেয়, যার ফলে এরা ভেসে থাকতে পারে বাতাসের মধ্যে। আর সেকেন্ড হচ্ছে যে এদের একবার এয়ার গ্রহণ করে, একবার অক্সিজেন নিয়ে সেটা দিয়ে দুবার বডির মধ্যেতে সেটাকে কাজে লাগায়, তো সেটা এদের জন্য একটা খুব বেনিফিশিয়ারি রোল প্লে করে, যেটাকে বলা হয় ডুয়েল রেসপিরেশন। সেই ঘটনাটা এদের মধ্যে দেখা যায়। আর এই গ্রুপের সবারই সাউন্ড অর্গ্যান সেটা হচ্ছে সাইরিংস। যেমন আমাদের ক্ষেত্রে যে মানে অ্যাকচুয়ালি ভয়েস বক্স যেটাকে বলি, যার মাধ্যমে আমরা কথা বলি, সেটাকে বলা হয় ল্যারিংস, আর এদের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে সাইরিংস। আর এটা দেখো অ্যাকচুয়ালি ওই যে অস্ট্রিচ বা উট পাখি যেগুলো রয়েছে সেইগুলোর কথা বলা হচ্ছে। আর এদের উড়ার সুবিধার জন্য স্পিন্ডল শেপ বডি হয়, মাকু আকৃতির দেহ হয়, যাতে এদের উঠতে সুবিধা হয়। এরপর চলে আসছি সব থেকে অ্যাডভান্স আর লাস্ট গ্রুপ, সেটা হচ্ছে ম্যামেলিয়া।
ম্যামেলিয়া যে গ্রুপটা রয়েছে তাদের যে প্রপার্টিসগুলো সেটা হচ্ছে বডি কভার্ড উইথ হেয়ার্স, গোটা দেহ রোম দিয়ে আবৃত থাকে, 4 চেম্বার্ড হার্ট, 4টে চেম্বার যুক্ত অ্যাকচুয়ালি হার্ট থাকে, প্লাসেন্টা প্রেজেন্ট, প্লাসেন্টা তৈরি হয় যেখান থেকে মায়ের দেহ থেকে চাইল্ডরা খাবার, অক্সিজেন সমস্ত সাপ্লাই পায়। এটা ছাড়াও যেটা দেখা যায় সেটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা পিনা প্রেজেন্ট। এই যে এক্সটার্নাল ইয়ার বা পিনা প্রেজেন্ট যেটা অ্যাকচুয়ালি আমাদের শুনতে হেল্প করে, এবং দেখবে হাতির ক্ষেত্রে এই পিনাটা অনেক বড় হওয়ার জন্য তারা অনেক আল্ট্রাসনিক সাউন্ডও কিন্তু শুনতে পায়। অন্যদিকে সোয়েট গ্ল্যান্ড এবং সিবেসিয়াস গ্ল্যান্ড প্রেজেন্ট, স্কিনের ওপরেতে ঘর্মগ্রন্থি এবং সিবেসিয়াস গ্ল্যান্ড যেটা থেকে অয়েল সিক্রেট হয় সেই গ্ল্যান্ডগুলো সমস্ত প্রেজেন্ট। আর মিডল এয়ার মধ্যকর্ণ যেটা, সেখানে 3টে অসিকল থাকে, যে 3টে ছোট ছোট হাড় সেখানে থাকে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস, 3টে হাড় থাকে যেটা আমাদের শুনতে হেল্প করে। এটা ছাড়াও দেখো যে শুধুমাত্র লেফট সিস্টেমিক আর্চ যেটা সেটা প্রেজেন্ট, লেফট সিস্টেমিক অ্যাওর্টা প্রেজেন্ট, মহাধমনী শুধু বাঁ দিকেই থাকে, বার্ডসের ক্ষেত্রে ডান দিকে থাকে, এদের ক্ষেত্রে বাঁ দিকে কেবলমাত্র থাকে। আর ডায়াফ্রাম প্রেজেন্ট যেটা অ্যাকচুয়ালি থোরাক্স আর অ্যাবডোমেন, বক্ষ এবং উদরকে পরস্পরের থেকে পৃথক করে রাখে। আর যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে নন নিউক্লিয়েটেড আরবিসি, এদের বেশিরভাগ জোনাকার ক্ষেত্রেই আরবিসি যেটা হয় সেখানকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না যাতে অক্সিজেন ক্যারি করতে সুবিধা হয়। তো এই প্রপার্টিসগুলো এদের মধ্যে দেখা যায়। এবার ম্যামেলকেও কিন্তু একটা ক্লাসিফাই করা হয়, যে ম্যামেল যে গ্রুপটা রয়েছে তাকে দেখা যায় যে দুটো ভাগে ভাগ করা হয়। ম্যামেলসকে দেখো প্রথম প্রোটোথেরিয়া আর থেরিয়া, আর থেরিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, মেটাথেরিয়া, ইউথেরিয়া। এবার এখানকার মধ্যে ম্যামেলিয়া যেটা সেটা ক্লাস, প্রোটোথেরিয়া বা থেরিয়া যেটা সাবক্লাস, আর অন্যদিকে ইনফ্রা ক্লাস যেটা সেটা হচ্ছে মেটাথেরিয়া আর ইউথেরিয়া। এবার সেই জন্যই দেখা যায় 3টে গ্রুপ হয়, একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা মেটাথেরিয়া, একটা ইউথেরিয়া। অ্যাকচুয়ালি প্রোটোথেরিয়া যারা, তাদের মধ্যে পাখির অনেক প্রপার্টি আছে, এরা কিন্তু ডিম পারে। মেটাথেরিয়া যারা, এরা ইম্যাচিওর অ্যাকচুয়ালি বেবি বার্থ হয়, যে ইম্যাচিওর কন্ডিশনে মায়ের দেহ থেকে বেরিয়ে আসে, তারপর মায়ের দেহের মধ্যে মার্সুপিয়াল পাউচ থাকে, সেই মার্সুপিয়াল পাউচের মধ্যে চাইল্ডটা বড় হয়। আর অন্যদিকে ইউথেরিয়ার ক্ষেত্রে একদম ম্যাচিওর বেবি বার্থ হয়, অর্থাৎ যখন শিশুটা সম্পূর্ণরূপে পরিণত হয়ে যায় তখনই মায়ের দেহ থেকে সে কিন্তু ভূমিষ্ঠ হয়। এই প্রপার্টিটা দেখতে পাওয়া যায়। এবার সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে প্রোটোথেরিয়া। যে এই প্রোটোথেরিয়া সব থেকে অনুন্নত, এদেরকে বলা হয় মোনোট্রিম। তো প্রোটোথেরিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরা সবাই হচ্ছে ওভিপেরাস, মানে এরা সবাই কিন্তু ডিম পারে। সেকেন্ড হচ্ছে প্লাসেন্টা অ্যাবসেন্ট, এদের প্লাসেন্টা বলে কোনো স্ট্রাকচার থাকে না। আর ক্লোয়াকা প্রেজেন্ট, ক্লোয়াকা হচ্ছে দেহের শেষ প্রান্তেতে এদের ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম একটা কমন চেম্বারেতে এসে ওপেন হয়, এবং সেই চেম্বার থেকে একটাই পোরের মাধ্যমে অ্যাকচুয়ালি এক্সক্রিটরি প্রোডাক্ট, আনডাইজেস্টেড ফুড পার্টিকেল এবং স্পার্ম ওভা সেটা বাইরেতে রিলিজ হয়। তো সেই কারণে এদের যে স্পেশালিটি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে ওই রকম একটা স্ট্রাকচার যেটা 3টে ট্র্যাক্টকে এক জায়গায় ইউনাইটেড করছে, ওই স্ট্রাকচারটাকেই বলা হয় ক্লোয়াকা। তো সেই ক্লোয়াকা পাখির ক্ষেত্রে দেখা যায় কিন্তু ম্যামেলসের মধ্যে দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রোটোথেরিয়ান ম্যামেলসের ক্ষেত্রে সেইটা কিন্তু থাকে, এর পরবর্তী ক্ষেত্রে এটা আর থাকে না। আর যেটা সেটা হচ্ছে টিথ অ্যাবসেন্ট, বিগ প্রেজেন্ট, যেটা পাখির ক্যারেক্টার। তাহলে কিছু ক্যারেক্টার দেখো ম্যামেলসের মতো, যেমন গোটা বডির মধ্যেতে অ্যাকচুয়ালি হেয়ার্স আছে, আবার কিছু আছে যেটা সেটা কিন্তু আবার বার্ডসের মতো, সেই জন্য এটা একটা ইন্টারলিঙ্কিং একটা স্ট্রাকচার তৈরি করেছে। এর পরের গ্রুপ হচ্ছে মেটাথেরিয়ান, যারা ইম্যাচিওর বেবি বার্থ হয়। তো এরা কি হয় দেখো, গিভ বার্থ ইম্যাচিওর ইয়ং ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ডাইডেল ফিশ এটা এই গ্রুপের একটা এক্সাম্পল। এটা হচ্ছে কোয়ালা। এবং মার্সুপিয়াল পাউচ প্রেজেন্ট, তো মার্সুপিয়াম প্রেজেন্ট অ্যাট অ্যাবডোমিনাল রিজিয়নেতে। আর প্লাসেন্টা অরিজিনেটেড ফ্রম ইয়ক স্যাক, মানে কুসুমথলি যেটা থাকে সেখানেতেই প্লাসেন্টাটা অ্যাকচুয়ালি তৈরি হয়। আর এরা যখন মার্সুপিয়াল পাউচে থাকে, মার্সুপিয়াল পাউচের ভেতরেতেই অ্যাকচুয়ালি এদের ম্যামারি গ্ল্যান্ড থাকে, স্তন গ্রন্থি থাকে, এবং সেখান থেকেই চাইল্ডরা পরবর্তী ক্ষেত্রে মানে ইম্যাচিওর হয়ে জন্মগ্রহণের পর যখন মার্সুপিয়াল পাউচে থাকে সেখান থেকেই তারা কিন্তু মায়ের দেহ থেকে খাবার পায়। তো এটাই অ্যাকচুয়ালি মেটাথেরিয়ার ক্ষেত্রে এই প্রপার্টিটা দেখতে পাওয়া যায়। আর ইউথেরিয়া হচ্ছে সবথেকে অ্যাডভান্স গ্রুপ। ইউথেরিয়ার যে প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে ম্যাচিওর ইয়ং বার্থ, একদম সম্পূর্ণ মানে জীব সম্পূর্ণরূপে পরিণত হওয়ার পরই মায়ের দেহ থেকে অ্যাকচুয়ালি ভূমিষ্ঠ হয়। ইমপ্রুভ প্লাসেন্টা প্রেজেন্ট, একদম ইমপ্রুভ প্লাসেন্টা মানে সুগঠিত প্লাসেন্টা তৈরি হয়, এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং ফুড সাপ্লাই যেটা সেটা কিন্তু চাইল্ডকে সবসময় করে।
এবং আরও কিছু এক্সাম্পল রয়েছে, দেখো যেমন জিরাফ এই গ্রুপের একটা এক্সাম্পল, এবং ফেলিস সেটা বেড়াল, সেটাও এই গ্রুপের একটা এক্সাম্পল। তাহলে এরাই হচ্ছে সবথেকে উন্নত যে গ্রুপ, যেটাকে আমরা বলছি ইউথেরিয়া।